বাবা, তোমাকে তো অনেকদিন ধরে দেখি না এখানে। হ্যাঁ চাচা, অনেকদিনই হয়ে গেল এখানে আসা হয় না। দেশের বাইরে থাকি তো। তা হঠাৎ এখানে কেন বাবা? ওই পরের গ্রামের মোড়ল মশাইয়ের সাথে একটু দেখা করব বলে আসলুম। হো 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 হো, বাবা এই রাতে তুমি দেখা করতে যাবা? আপনার সাহস তো দেখি কম না। এখানে সাহসের কি আছে চাচা? বাবা, তুমি শোনোনি? রাতের বেলা এই জঙ্গল দিয়ে মোড়ল মশাইয়ের বাসা যে যায় সে কোনোদিন ফিরে আসে না। না চাচা, এগুলো সব মানুষের আজগুবি কথা। ঠিক আছে, যাও তাহলে। আসি তাহলে চাচা। এই কথা বলে রতন সাহেব তার গুটি গুটি পা ফেলে চলতে লাগলো জঙ্গলের পথে। চারিদিকে অন্ধকারের ছায়া ক্রমত স্পষ্ট হয়ে আসতেছে। বর্তমান গ্রামের মানুষেরও কথা, কই কি এখানে তো কিছুই আমি দেখতে পারতেছি না। এই কথা বলে রফিক সাহেব চলতে লাগলো। কিছু দূর পথ যেতেই ওটা কি? এভাবে সে অনেকক্ষণ চুপ করে রইল। দূরে ওটা কি দেখা যাচ্ছে? যাই দেখি, এগিয়ে গিয়ে দেখি। রতন সাহেব এভাবে আস্তে আস্তে হেঁটে তার দিকে যাচ্ছিল। ও বাবা, এটা তো দেখি কার যেন বাড়ি। এই কথা বলে রতন সাহেব সেই বাসার গেটের কাছে গেল। বলি, বাসায় কেউ আছেন? কিছুক্ষণ চুপ করে থাকার পর ভেতর থেকে আওয়াজ আসলো। কে? রতন সাহেব না কে? আমার নাম জানলো কি করে? যাই দেখি, ভিতরে যাই। কি হলো, আসো। আপনি আমার নাম কিভাবে জানলেন? ও ও ও, আপনার সাথে তো মনে হয় কোথাও দেখা হয়েছিল আমার। বসো আগে, সব বলতেছি তোমাকে। না, আমাকে আগে বলুন, তারপরে আমি বসবো। বলবো, বসো আগে তুমি। আচ্ছা ঠিক আছে, বসলাম। আমি মোড়ল সাহেবের ছেলে। ছেলে? আমি তো শুনেছি মোড়ল সাহেবের ছেলে অনেকদিন আগেই মারা গিয়েছে। না, আমি মারা যাইনি, আমাকে মেরে ফেলা হয়েছে। ওই মোড়ল সাহেব আমাকে মেরে ফেলেছে। ও মাই গড, এটা কি সত্যি? এটা আমি কি শুনছি? হ্যাঁ, এটা সত্যি। মোড়ল মশাইয়ের জমি জমার লোভের কারণে আমাকে মেরে ফেলা হয়েছে। তো আমাকে এসব বলতেছো কেন? এতদিন ধরে আমি তোমারই অপেক্ষায় ছিলাম, তুমি আমার খুনের বদলা নেবে। আমি কিভাবে বদলা নিতে পারি? তুমি মোড়ল মশাইয়ের পরিচিত অনেক কাছের মানুষ, তুমি পারবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। হ্যাঁ, অনেক রাত হয়েছে, এখন তুমি পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। কাল সকালে তুমি মোড়ল মশাইয়ের দিকে যাবে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে উঠি। এই কথা বলে রতন সাহেব সেখান থেকে উঠে চলে গেল এবং যে রুমে ঘুমাতে বলেছিল সেই রুমে গিয়ে প্রবেশ করলো এবং বসে বসে চিন্তা করছিল, মোড়ল মশাই কিভাবে তার ছেলেকে খুন করলো। মানুষের টাকার লোভ কি এতই? টাকা মানুষকে ধ্বংস করে দিচ্ছে। এগুলো বলতে বলতে রতন সাহেব ঘুমিয়ে গেল। পরদিন সকালে ভোর হওয়ার সাথে সাথেই রতন মিয়া মোড়ল মশাইয়ের বাসার দিকে রওনা হলো। পাতেন মিয়া সঙ্গে করে একজন পুলিশকে নিয়ে গিয়েছিল, যাতে করে মোড়ল মিয়া যে তার ছেলের খুন করেছিল তার সুষ্ঠু বিচার করতে পারে। কি খবর এসপি সাহেব? আজ কি থানার রাস্তা ভুলে গেলে নাকি? না মোড়ল মশাই, আমি নিয়ে এসেছি।
আমি একাই আসতাম আপনার কাছে। জমি জমা নিয়ে আপনার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল, কিন্তু আপনার মতো মানুষের সাথে কোনো কথা বলাই আমার উচিত নয়। হা 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 হা। কেন রে, কি হয়েছে? তুইও পাগল হয়ে গেলি নাকি? আমি আপনার ছেলের খুনের বিষয়ে কথা বলতে এসেছি। সে কিভাবে খুন হয়েছে তার প্রমাণ আমি পেয়েছি। এই, আমি সে বিষয়ে কোনো কথা বলতে রাজি নই। কি বলতে চাস তুই? খুলে বল সবকিছু। মোড়ল সাহেব, আপনার হাতে যে দামি আংটিটি ছিল সেই আংটিটি কোথায়? ইয়ে, মানে সেটি তো চুরি হয়ে গেছিল রে। মাসখানেক আগে আমার বাড়িতে একটি ডাকাতি হয়েছিল রে। সেই ডাকাতিতে সেই আংটিটিও চুরি হয়ে যায়। বুঝলাম, কিন্তু আপনি সেই ডাকাতির রিপোর্ট করেননি কেন পুলিশের কাছে গিয়ে? ইয়ে, মানে আমি তো রিপোর্ট করিয়েছিলাম মনে হয়। আচ্ছা এসপি সাহেব, আপনাদের কাছে কি কোনো ডাকাতির রিপোর্ট এসেছিল সামনের মাসে বা এই মাসে? না, আমাদের পুলিশ স্টেশনে শুধু একটি রিপোর্টই এসেছিল সামনের মাসে, আর সেটিও হচ্ছে চুরির রিপোর্ট। আমাদের কাছে তো কোনো ডাকাতির রিপোর্ট আসেনি। আসলে তো আমরা দ্রুত অ্যাকশন নিতাম। শুনলেন তো মোড়ল সাহেব, তাদের কাছে কোনো রিপোর্টই আসেনি। আপনি কোথায় রিপোর্ট করেছিলেন? তার তো কোনো খবরই নেই। হ্যাঁ, বুঝলাম, আমি ডাকাতের রিপোর্ট করাইনি। তো কি হয়েছে এর সঙ্গে? তা আমার ছেলের খুনের সম্পর্ক কি? দেখুন তো এই আংটিটিকে চিনতে পারেন কিনা। হ্যাঁ, এটা তো সেই আমার আগের আংটি, যেটি ডাকাতি হয়ে গিয়েছিল। না মোড়ল মশাই, আপনি যখন আপনার ছেলেকে খুন করেছিলেন তখন সেই খুন করার সময় আপনার হাত থেকে এই আংটিটি তার লাশের কাছেই পড়ে গিয়েছিল। হ্যাঁ, আমিও খুন করেছি আমার ছেলে। তো কি হয়েছে? কি করতে পারবে তোমরা আমার? তোমরা আমার কিছুই করতে পারবে না। আমি মোড়ল সাহেব, আমি গ্রামের মোড়ল সাহেব। আমার তোমরা কোনো কিছুই করতে পারবে না। হা 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 হা। আমার অনেক টাকা লাগবে। আমার প্রচুর টাকা চাই। আরো টাকা চাই। আমি কাউকে বেঁচে থাকতে দেব না। আমি সবাইকে মেরে সব সম্পত্তি আমার করে নেব। হা 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 হা। সাহস থাকলে আমাকে ধরে দেখাও। এসপি সাহেব, দাঁড়িয়ে আছেন কেন? অ্যারেস্ট করুন মোড়ল সাহেবকে। এক্ষুনি অ্যারেস্ট করতেছি, একটু ওয়েট করেন। এভাবে বলার সাথে সাথে মোড়ল সাহেব বাহিরের দিকে দৌড় দেয় এবং পুলিশ এসপি সাহেব তার পেছন পেছন দৌড় দেয় এবং তাকে ধরে ফেলে। তো বন্ধুরা, এই গল্প থেকে কি বুঝলাম আমরা? যে অতি লোভ, লালসা মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মোড়ল সাহেব যেভাবে তার ছেলেকে খুন করেছে, এভাবে অনেক মোড়ল সাহেব আমাদের গ্রামের, শহরের আশেপাশে বাস করে। টাকা পয়সা ধন সম্পদ তাদের সবকিছু। তাই আমাদেরকে টাকা পয়সা ধন সম্পদ এগুলোর লোভ লালসা থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। অতিরিক্ত লোভ করলে মানুষ নষ্ট হয়ে যায়, মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়, মানুষের ঈমান আখলাক সবকিছুই নষ্ট হয়ে যায়। তাই আমাদেরকে টাকা পয়সা ধন সম্পদ এগুলো থেকে নিজেকে সবসময় পরিহার রাখতে হবে। এগুলো থেকে সবসময় নিজেকে পরিত্যাগ করতে হবে। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কমেন্ট, শেয়ার, লাইক এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বসে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।